একদিকে রিভিউ পিটিশনের দরজা যেমন খোলা রইল, তার পাশাপাশি আগামী 30 তারিখ কিন্তু নোটিফিকেশন জারি হচ্ছে এই চাকরির নিয়োগের জন্য। 2016 চাকরিহারারা আজকে 22 দিন তারা কিন্তু বিকাশ ভবনের বাইরে পথে বসে রয়েছেন, কিন্তু তাদের জন্য গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন যে 44,203 পদে এরপর নিয়োগের জন্য পরীক্ষা হবে এবং সেক্ষেত্রে সময় একেবারে নির্ধারিত করে দিয়েছেন তিনি, কবে হবে পরীক্ষা, কবে বেরোবে মেরিট লিস্ট এবং সেই অনুযায়ী কাউন্সেলিং শুরু হবে। নতুন করে সেই পরীক্ষা পদ্ধতিতেই অংশগ্রহণ করতে হবে, আর এতেই রীতিমতো দিশেহারা হয়ে পড়েছেন চাকরিহারা শিক্ষকরা। এর পাশাপাশি অবশ্যই আমাদের আজকে আলোচনায় নজর রাখতে হবে আর.জি. কর মেডিকেল কলেজে আন্দোলনের যে অন্যতম পরিচিত 3 মুখ, সেই 3 চিকিৎসক তাদের কিন্তু পোস্টিং পেয়েছিলেন এক, আর জয়নিং লেটারে দেখা যাচ্ছে অন্য হাসপাতালের নাম। ষড়যন্ত্রের ইঙ্গিত পাচ্ছেন তারা। আলোচনা করবো যারা রয়েছেন, প্রথমে পরিচয় করিয়ে দিই। দেবনারায়ণ সরকার রয়েছেন শত্রুপা, চন্দন ঘোষ চৌধুরী। আমি সবাইকে স্বাগত জানাই আলোচনায়। শুরুতেই দেখাই গতকাল পরীক্ষা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন। আপাতত নতুন করে পরীক্ষায় অংশ নিতেই হবে এসএসসি চাকরিহারাদের। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 30শে মে প্রকাশিত হবে বিজ্ঞপ্তি, তবে সেই সঙ্গে সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনের রাস্তাও কিন্তু খোলা রেখেছেন তিনি। এখনই কথা বলা উচিত না আমরা পরীক্ষা দেব না, দিচ্ছি না, দিতে পারবো না, তাহলে তো চাকরিটাই থাকবে না। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আমরা আমাদের সবটাই রেডি করে রাখবো। যদি রিভিউয়ে বলে আপনাদের পরীক্ষা দিতে হবে না, আপনাদেরটা অ্যাকসেপ্টেড করা হলো, লিস্ট বাতিল করা হলো না, তাহলে আমরা নিশ্চয়ই সুপ্রিম কোর্টের কথা শুনবো। যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য মৃত্যু পরোয়ানা ঘোষণা হলো, এমনটাই প্রতিক্রিয়া চাকরিহারা শিক্ষকদের। যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য একটা মৃত্যু পরোয়ানা উনি আজকে আমাদের জন্য ঘোষণা করলেন। আমরা কখনো চাইনি নোটিফিকেশন দিক, কিন্তু আজকে আমরা ওনার মুখ থেকে শুনলাম নোটিফিকেশনের বার্তা। বিশেষ করে উনি যে সুপ্রিম কোর্টের জাজমেন্টের কথা বললেন, সুপ্রিম কোর্টের জাজমেন্টে এত ডিটেল নোটিফিকেশন দেওয়ার কথা বলা হয়নি। আমি আলোচনায় আসবো, আমি চন্দনদাকে দিয়ে শুরু করবো। চন্দনদা, একাধিক প্রশ্নে কিন্তু ধোঁয়াশা থেকে গেল। প্রথম কথা, সুপ্রিম কোর্টের রায় আমরা যখন শুনেছিলাম 3রা এপ্রিল, যখন এই 26,000-এর গোটা প্যানেলটা বাতিল হয়েছিল এবং তারপর 17ই এপ্রিল, সেখানে 17 তারিখে কবে পরীক্ষা নিতে হবে, কত দিনের মধ্যে, সেই ডেডলাইনটা সর্বোচ্চ আদালত বেঁধে দিয়েছিল। কিন্তু রায় যে কথা বলা হয়েছিল যে যারা অংশগ্রহণ করেছিলেন 2016-য় তারাই অংশগ্রহণ করতে পারবেন এবং তাদের ক্ষেত্রে একটা এজ রিল্যাক্সেশন থাকবে, কোনো সমস্যা হবে না এবং সেক্ষেত্রে এই পরীক্ষাটাকে যাতে কোথাও ফ্রেশ পরীক্ষা হিসেবে কনসিডার করা না হয়। কিন্তু গতকাল মুখ্যমন্ত্রীর বক্তব্য কি সেটাকেই কমপ্লিমেন্ট করলো? না, এটা দেখো একেবারে শুরুতেই এটা কমপ্লিমেন্ট করবার প্রশ্নটাই ছিল না। তার কারণ আমরা বারবার দেখছি এই ঘটনাকে ঘিরে যে ধরনের স্টেটমেন্ট মুখ্যমন্ত্রী দিচ্ছেন বা বারবার যে ক্ল্যারিফিকেশনসগুলো উঠে আসছে, তার মধ্যে একটা ব্যাপক কন্ট্রাডিকশন আছে। তুমি যদি দেখো এই চাকরিহারাদের এই যোগ্য অযোগ্য যে তালিকা, ঠিক সেইখানে দাঁড়িয়ে কিন্তু একদিকে যেমন অযোগ্য যাদের আমরা কমপ্লিটলি সেপারেট করে দিয়েছি, যেটা কোর্ট থেকে সেপারেট করা হয়েছে, কিন্তু যারা আনটেন্টেড তারা যখন রাস্টিকেটেড হয়ে গেছে, প্রশ্নটা সেখানে ছিল। রাজ্য সরকার কিন্তু এক্স্যাক্টলি সেখানেও কোনো স্ট্যান্ড নিতে পারেননি। তো আলটিমেটলি যেটা এসে দাঁড়ালো, সুপ্রিম কোর্ট এন্টায়ার প্যানেলটাকে যখন সাসপেন্ড করলেন এবং তারা বলছেন এখানে একটা রি-এক্সামিনেশন করতে হবে এবং সেই রি-এক্সামিনেশন উইদিন 31st of May যেখানে ডিক্লেয়ার করতে হবে, অ্যানাউন্স করতে হবে। গতকালকে মুখ্যমন্ত্রীর বক্তৃতার মধ্যে যে কয়েকটি জিনিস প্রকারান্তে উঠে এসছে সেটা কিন্তু সেলফ কন্ট্রাডিক্টরি। প্রথম যেটা উঠে এসছে সেটা হলো মুখ্যমন্ত্রী ক্ল্যারিফাই করেননি এক্স্যাক্টলি যারা এক্সামিনেশন দেবেন তারা কারা, সংখ্যাটা কি এবং সংখ্যাটা কিসের ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। এবং আগামী দিনে একদিকে উনি বলছেন যে রিভিউ আমরা পাঠিয়েছি, যদি সুপ্রিম কোর্ট কখনো মনে করেন, এটা ধরেই নিতে হবে গত 2বার সুপ্রিম কোর্ট রিভিউ ক্যান্সেল করে দিয়েছেন, ইনফ্যাক্ট রিভিউতে একই রায় দিয়েছেন, সুতরাং এক্ষেত্রে হয়তো রায়টা তাই হবে। সেক্ষেত্রে উনি বলছেন প্রিপেয়ার্ড হও এক্সামিনেশনের জন্য, কিন্তু এগেন আবার ওই প্রশ্নটা এসে দাঁড়াচ্ছে সংখ্যাটা কারা। অর্থাৎ এটা বুঝতে হবে 2016-র ব্যাচ, 2016 থেকে 2018 কি আলটিমেটলি এই সংখ্যাটা কত। এবং এর পাশে আর একটা বড় কোয়েশ্চেন আছে কুসুমিতা, সেটা হলো যে লার্জ স্কেল এক্সামিনিস ছিল, যারা পরীক্ষার্থী ছিলেন, এবং তাদের যদি ইনক্লুড করতে হয় তাহলে তার একটা বিপদ। মানে কেউ ক্ল্যারিফাই করতে পারছেন না। মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দিয়ে বোঝা যাচ্ছে বারবার একটা ব্যাকআপ সলিউশন শুধু পারসেপশনালি করছেন, কিন্তু এর পিছনে কিন্তু নির্দিষ্ট যুক্তি যেটা দেওয়ার কথা
সেটাতে কিন্তু বারবার ফেল করছেন এবং একটা কনফিউশন তৈরি হচ্ছে মানুষের মধ্যে। বেশ, আমি এই জায়গায় আসবো অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, এবং সেখানে আদালত একেবারে সুপ্রিম কোর্ট 17ই এপ্রিল তাদের নির্দেশে কি জানিয়েছিল, যেখানে একেবারে নির্দিষ্ট করে দিন বলে দেওয়া হয়েছিল নিয়োগের ক্ষেত্রে। 31শে মের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ এবং এসএসসি কে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি দিতে হবে। 31শে মের মধ্যে আদালতে হলফনামা দিয়ে তা জানিয়েও দিতে হবে। 31শে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে এই গোটা নিয়োগ প্রক্রিয়াটা শেষ করতে হবে। আর ডেডলাইন শেষ হওয়ার 4 দিন আগে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন যে একদম সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 30শে মে শিক্ষকদের পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। 16ই জুন থেকে 14ই জুলাই পর্যন্ত তারা অনলাইনে আবেদন করতে পারবেন। 15ই নভেম্বর মেধা তালিকা প্রকাশ হবে আর 20 তারিখ থেকে শুরু হবে কাউন্সেলিং। শ্রমিক বাগচি আমাদের সঙ্গে রয়েছেন আলোচনায়। আমি শ্রমিকের কাছে এই জায়গায় যাবো। শ্রমিক, 17 তারিখ এই যে সুপ্রিম কোর্টের যে নির্দেশটার কথা আমরা বলছি, সেখানে আমরা দেখেছিলাম যে সুপ্রিম কোর্টের 3 তারিখের যে নির্দেশ ছিল সেটার সামান্য বদল মেনে নিয়ে কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টের এই যে মানে নতুন করে পরীক্ষা দিতে হবে এই ক্যান্ডিডেটদের, সেই মতটার সঙ্গে তারা এক হয়েছিল, একমত প্রকাশ করেছিল। গতকালও কিন্তু তারা এই নিয়ে একেবারে ঠিক নির্দিষ্ট দিন শেষ হওয়ার একদিন আগে নোটিফিকেশন জারি হবে ইত্যাদি প্রভৃতি ডেটগুলো বললাম। কিন্তু তার পাশাপাশি এই রিভিউয়ের যে দরজাটা খোলা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কোথাও এটা কি একটা সেফ খেলার চেষ্টা, দুনোকে পা দিয়ে চলার চেষ্টা সরকারের? আমার তো তাই মনে হচ্ছে। তার কারণ হচ্ছে যে দেখুন, একটা কথা পরিষ্কার যে রিভিউ করেও কিন্তু ফাইনাল অর্ডার দেওয়া হয়ে গেছে। সাধারণত রিভিউ করা হয় টেকনিক্যাল কোনো ডিফেক্ট থাকলে বা হয়তো টাইপোগ্রাফিক্যাল কিছু মিস্টেক থাকলে, হ্যাঁ, কারোর নাম ভুল ইত্যাদি ইত্যাদি। রিভিউ পিটিশনে যে বিশাল অর্ডারের পরিবর্তন হয়ে যায়, মানে সম্পূর্ণটাই ঘুরে গিয়ে একটা অন্য একটা রায় হয়ে যায়, এটা আমরা সেভাবে দেখতে পাইনি। মানে জুডিশিয়ারি আমি যতটুকু দেখেছি আমরা সেভাবে দেখতে পাইনি। এখানে একটা ব্যাপার হচ্ছে যে বারবার আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের সিনিয়র অ্যাডভোকেট বিকাশ দা তিনি কি বলেছিলেন, চাকরিহারা প্রার্থীরা যখন তার বাড়িতেও গেছেন, তিনি বলেছিলেন যে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে। চাকরি কিন্তু এইভাবে রাজ্য সরকার কাউকে দিতে পারবে না। শ্রমিক, এখানে আমি একটা জিনিস পরিষ্কার করতে চাইবো। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকের পর একটা জিনিস নিয়ে বারবার একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে এই যে পরীক্ষা কারা দিতে পারবেন, কারা দিতে পারবে না সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে। যাদেরকে চিহ্নিত অযোগ্য দিতে পারবে না, র্যাঙ্ক জাম্প যাদের হয়েছে তারা দিতে পারবেন না। সেক্ষেত্রে কারা দিতে পারবেন, মানে 2016 যারা পরীক্ষা দিয়েছিলেন শুধু সেই 22-23 লক্ষ ক্যান্ডিডেট দিতে পারবেন, নাকি ফ্রেশ ক্যান্ডিডেট যারা রয়েছেন তারাও অংশ নিতে পারবেন? একদম এইভাবে কোনো নোটিফিকেশন হতেই পারে না যে 2016 যারা পরীক্ষা দিয়েছিলেন শুধুমাত্র তারা পরীক্ষা দিতে পারবেন। কোনো নোটিফিকেশন যদি এরকম হয় তাহলে সেটাকেও চ্যালেঞ্জ করে আবার মামলা হয়ে যাবে। ওদের পাশাপাশি ফ্রেশ ক্যান্ডিডেটরাও কিন্তু পরীক্ষা দিতে পারবে যখন নোটিফিকেশানটা সামনে আসবে। বলেছিল 30শে মে নোটিফিকেশান হবে, আপনারা দেখতে পাবেন। যদি সেটা না হয় ফ্রেশ ক্যান্ডিডেটরাও কিন্তু তাহলে আবার মামলা করবে যে তাদের তো কোনো অপশান নেই। কারণ নতুন করে গভর্নমেন্ট যদি কোনো পোস্টের জন্য পরীক্ষা নেয়, যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছেন তাদের তো কোনো বাধা নেই পরীক্ষায় বসতে। আমার মনে হয় কোর্টে যদি যাওয়া হয় সেইটা কিন্তু কোর্ট অ্যালাউ করবে। হ্যাঁ, 2016 সালে যারা পরীক্ষা দিয়েছিলেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এজ রিল্যাক্সেশনটা, কারণ আপনারা জানেন যে একটা এজ 40 মানে ফর জেনারেল ক্যাটাগরি অ্যান্ড 45 ফর SC ST, এই এজটা যাদের পেরিয়ে গেছে এই এজ রিল্যাক্সেশনটা তারা পাবেন, সেটা স্পষ্ট করেই হয়তো নোটিফিকেশনে বলা থাকবে। কিন্তু নতুন মানে চাকরি প্রার্থী, তাহলে প্রতিযোগিতার লড়াই আরো কঠিনতর হলো এই চাকরিহারা শিক্ষকদের, সেটা কিন্তু একদম স্পষ্ট হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পরীক্ষার ব্যবস্থা করার পাশাপাশি রিভিউ পিটিশনের রাস্তাও কিন্তু খোলা রাখা হচ্ছে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাই জানালেন, দেখুন। শিক্ষক শিক্ষিকা গ্রুপ সিডি যারা সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আপনারা প্লিজ অপশন 2টাকেও কাজে লাগান, অপশন 1টাকেও কাজে লাগান। অপশন 1 যদি হাত থেকে বেরিয়ে যায়, তারপরে যদি অপশন 2 রিভিউ করে আমরা যদি বিচার না পাই, তাহলে কিন্তু আপনাদের আর সুযোগ থাকবে না চাকরিটা ফিরে পাওয়ার। আইনজীবীরা কি বলছেন দেখুন। রিভিউয়ের স্কোপ এই মামলায় খুবই কম। 3টে সংস্থা, রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি রিভিউ, 3টে সংস্থা দিয়ে দেওয়ার পরে এখানে আর কিছু থাকে না, এখানে পরীক্ষা নিতেই হতো।
শত্রুপাতি রিভিউয়ের সুযোগ আছে কি না আছে সেটা অবশ্যই আইনজীবীরা ভালো বলতে পারবেন, কিন্তু শত্রুপাতি কোথাও আমরা যদি একেবারে টাইম লাইনটা ধরে ধরে দেখি, 3 তারিখে প্রথম এই প্যানেলটা বাতিল হলো, 17 তারিখে পরবর্তী পরীক্ষার জন্য যে নির্দিষ্ট সময়টা সেটা ধার্য করে দিল সর্বোচ্চ আদালত। মমতা বন্দ্যোপাধ্যায় 3 তারিখের নির্দেশের পরে 7 তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গেলেন। যোগ্যদের পাশে থাকবে সরকার, তিনি থাকাকালীন একজন যোগ্যরও চাকরি যাবে না প্রতিশ্রুতি দিলেন। অযোগ্যদের ব্যাপারটাও পরে দেখবেন সেটাও বলেন, আমি আলাদা করে অযোগ্যদের পার্টে আসবো। কিন্তু তার পাশাপাশি এই যে রিভিউটা কবে দেওয়া হচ্ছে, এই আপিলটা কবে করা হচ্ছে, যার মাত্র কয়েকদিনের মধ্যে একটা 1.5 মাসের গরমের ছুটি পড়ে গেল সর্বোচ্চ আদালতে, মানে কোথাও এটাও কি একটা সময় কেনার চেষ্টা রাজ্য সরকারের? দেখো, কালকে মুখ্যমন্ত্রী যা বলল, এবং আমি শুনতে শুনতে আমার একজন খুব বড় অর্থোপেডিক, আমি নাম বলবো না, ওনাকে যখনই জিজ্ঞেস করা হতো যে ডাক্তারবাবু যদি সার্জারি করা হয় তাহলে কি ট্রিটমেন্টটা হবে, মানে উনি সবসময় উত্তর দিতেন হতেও পারেন নাও হতে পারেন, সেম টাইম সেভিং ট্যাকটিক্স। মুখ্যমন্ত্রী তাই মনে হলো যে মুখ্যমন্ত্রী এমন একটা ভাব করলেন যে সুপ্রিম কোর্ট হচ্ছে বিশাল দোষী, তার সঙ্গে অফকোর্স রাজনৈতিক দলগুলো তো দোষী, কিন্তু উনি হচ্ছেন অতি মানব, এবং উনি একটা বিশাল একটা মানে গোল 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 অনেক রকম কথা বলে ওনার সেই প্ল্যান এ থেকে ই অবধি করে আপাতত 2টো প্ল্যানে উনি দাঁড়িয়েছেন। যদি রিভিউ হয় রিভিউ তাহলে রিভিউর মতন যাবে, কিন্তু উনি হঠাৎ করে নতুন একটা ইন্টারভিউ এই টেস্টের কথা উনি বলছেন, কিন্তু এটা উনি একেবারেই অস্বীকার করছেন যে এখনও অবধি। তোমার মনে থাকবে সেই যখন খুব সম্ভবত বোধহয় ইলেকশনের ঠিক আগে, 24 ইলেকশনের মানে জেনারেল ইলেকশনের ঠিক আগে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে এন্টায়ার ক্যাবিনেটের একটা সিবিআই এনকোয়ারি হওয়া দরকার। তো মুখ্যমন্ত্রীর কালকের কথাও আমার সেই একই জিনিস মনে হচ্ছে, উনি আরও নতুন চাকরি ক্রিয়েট করছেন। সুপার নিউমারারি জবস নিয়ে যে বড় প্রশ্নটা উঠেছিল, এবং প্রত্যেকেই আমরা বিভিন্ন রাজনৈতিক দল থেকে লিগালি তো আরও বেশি করে, যে সুপার নিউমারারি জবসরা কারা, তাদের হঠাৎ করে তারা উদয় হলো কেন? তুমি দেখো যে কটা ডেট তুমি বললে, এবং তুমি যদি গত 8 বছরেও যদি দেখো, একটাই উদ্দেশ্য রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী স্বয়ং, যে কোনোভাবে যেন তেন প্রকারে যারা টাকা দিয়েছে এবং যাদের টাকা দেওয়া হয়েছে তাদের নাম কোনো মতে সামনে আসবে না। যে কারণে আজও এই যে এতগুলো মানুষ রাস্তায় বসে কাঁদছে এবং তারা অনায়াসে বলছে যে রাজনীতিকরণ করবেন না, রাজনীতিকরণ আমরা কেউ করিনি, করেছে একমাত্র মুখ্যমন্ত্রী এবং তার দলবল, যেটার জন্য মুখ্যমন্ত্রী এখনো হন্যে হয়ে সময় চাইছে, যেটা 8 বছর ধরে কিন্তু তাই করে গেছে। আজকে শ্রমিক আছে, বিভিন্ন লয়ার তোমাদের একই কথা বলবে, তোমরা বিক্রমকেও অনলাইনে ধরেছো বোধহয়, যে একমাত্র একটাই অ্যাপিল যে না এসএসসি দেবে না, আরেকটু সুযোগ দেওয়াও। এই কন্টিনিউয়াসলি এসএসসির যে ডিলেমাটা, যে আমরা কোনোভাবে পরিষ্কার একটা লিস্ট দেবো না, তুমি যদি চাল বাঁচতে বসে কাঁকড় খোঁজো, এইখানে তো সেটা করা যায়নি, এবং সেই কারণে এই 26,000 মানুষ যাদের চাকরি চলে গিয়েছে। কিন্তু এবার প্রশ্নটা হচ্ছে অযোগ্যদের নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই বলেছিলেন যোগ্যদের পাশে থাকবেন, অযোগ্যদের বিষয়ে কি কি প্রমাণ আছে তিনি পরে দেখবেন। গতকালের সাংবাদিক বৈঠকে কি হলো, যাদের টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে আর যাদের চাকরি বাতিল করা হয়েছে তারা শিক্ষা দপ্তরেও যোগ দিতে পারেন, তাছাড়া আরো 3-4টে দপ্তরের অপশন তাদেরকে দেওয়া হচ্ছে। নবান্ন থেকে বলছেন মুখ্যমন্ত্রী। আগে যোগ্যদেরটা হয়ে যাক, বাদ বাকি যারা থাকবেন, যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখব। সেকেন্ড পেজ, কাকে অযোগ্য বলেছে, কেন বলেছে, কি কারণে বলেছে, কোন এজেন্সি তদন্ত করেছে, কি কি কাগজপত্র আছে, টোটালটা দেখব। তারপরে তাদের নিয়ে আমি আলাদা করে মিটিং করে আমাদের কথা বলবো। আন্দোলনকারী চাকরিহারারা তারা বলছেন আমাদের কি দোষ? যারা টেন্ডার ওনাদের ক্ষেত্রে উনি বললেন যে অন্য পদে দেওয়া হবে, তাহলে আমরা কি দোষ করলাম? আমরা তো আমাদের নামে কোনো অভিযোগ নেই, আমরা যোগ্যভাবে চাকরি পেয়েছি, তবু আমাদের দিকটাই দেখা হলো না। মানে কি এখানে যেটা বোঝাচ্ছে, যারা দোষ করবে তারাই জিতে যাবে, আর যারা দোষ করবে না তারা এই পথে বসেই কাঁদতে হবে। সমালোচনা ঝড় ইতিমধ্যে উঠেছে বিরোধী মহলেও। সমস্ত ফাঁকা আওয়াজ, যে আশ্বাসগুলো উনি দিয়েছেন সেগুলো নিয়ে আবার একটা মামলা হবে, আবার এদের ভাগ্য বিষবাও জলে চলে যাবে, কারণ একটা সিস্টেমের বাইরে গিয়ে সরকার এ কাজ করতে পারে না। দুর্নীতিগ্রস্তদের কেন তিনি নামের তালিকা বার করছেন না? কেন আজ পর্যন্ত রাজ্য সরকার, পুলিশ, ডিডি, গোয়েন্দা বিভাগ
এই যে দুর্নীতি, সবাই বলছে দুর্নীতি হয়েছে, এত টাকার লেনদেন হয়েছে, একটাকেও ধরতে পারলো না, কেন শাস্তি দিল না, কেন একটা তদন্ত হলো না? চিটফান্ডের মতো সবটা তিনি ধামাচাপা কেন দেওয়ার চেষ্টা করছেন? দিশেহারা হয়ে পড়েছেন এখন চাকরিহারারা। ফের একবার নতুন করে পরীক্ষায় বসতে হবে তাদের, একই সঙ্গে কিন্তু স্কুলেও যেতে হবে। 31শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু কাজও চালিয়ে যেতে হবে স্বাভাবিকভাবে, সরকার এমন বলছে। গতকাল সাংবাদিক বৈঠক করলেন নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং যেখানে অযোগ্যরা শুধু শিক্ষা দপ্তরে নয়, আরও তাদের জন্য 3-4টে অপশনের কথাও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, যারা বাতিল হয়ে গেছেন, যাদের বলা হয়েছে তোমরা এই পরীক্ষায় বসতে পারবে না, তারা অন্য ডিপার্টমেন্টে জয়েন করতেই পারে। কোর্ট সেটাও বলে দিয়েছে। টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে, এবং যাদের বাতিল করা হয়েছে তাছাড়াও অনেক টিচাররা আছে, ওরা এডুকেশন ডিপার্টমেন্টেও অ্যাপ্লাই করতে পারে। ওরা তাছাড়াও আমরা আরো 3-4টে ডিপার্টমেন্ট অপশন দেবো, কিন্তু সেটা আমরা আলাদা করে নোটিফাই করব। যেটা তারা প্রয়োজন মনে করবে সেই নোটিফিকেশনটা আমরা 3-4 দিন পরে করে দেবো। দেবনারায়ণ দা, যোগ্যরা যারা পথে বসে রয়েছেন খুব স্বাভাবিকভাবেই তারা প্রশ্ন তুলছেন যে এতদিন পরে চাকরি করে সংসার সামলে কিভাবে নতুন করে প্রিপারেশন নিয়ে এই কদিনের মধ্যে তারা পরীক্ষায় বসবেন। সেখানে যারা অযোগ্য তাদের নিয়ে কিন্তু রাজ্য সরকারের মাথা ব্যথার অন্ত নেই। দেখুন, এতটাই দুর্নীতি হয়েছে গ্রুপ সি গ্রুপ ডিতে, যাতে তাদের সেই মুহূর্ত থেকে চাকরি বাতিল হয়ে গিয়েছে, এবং তাদের ক্ষেত্রে কিন্তু বেতনের কোনো সুরাহাও সর্বোচ্চ আদালত করেনি। রাজ্য সরকার সেখানে শুধুমাত্র ভাতা দেওয়ার ব্যবস্থা করেছে এমনটা নয়, তাদের জন্য আরো 3-4টে অপশন ভাবা হচ্ছে, তারা সেখানে অংশ নিতে পারবেন। দেখো, একটা কথা আমি বলছি, একটা কথা বলে শক্তি চট্টোপাধ্যায় কঠিন অনুভব বলে একটা কবিতা আছে। চারিদিকে তার উপঢৌকন, কিন্তু আছে স্থির, দুহাত মুষ্টিবদ্ধ, ভিতরে অস্থির। মুখ্যমন্ত্রী বলছেন সত্য, কিন্তু ভিতরে যেটা অস্থিরতা ওনার আছে এটা পরিষ্কার, এটাকে স্বীকার করতে হবে। দুটো নম্বর, উনি দুটো কথা আমি বলছি। এই কথার মধ্যে আমরা আমাদের সবটাই রেডি করে রেখেছি। তার মানে 7 তারিখে যা বলেছেন, এখান থেকে যে অন্য কিছু বলবেন বলার সুযোগ নেই, কিন্তু একটা কথা ওখানে বলেছেন, আমরা সবটাই রেডি করে রেখেছি। তার মানে যারা পরীক্ষার জন্য বলছেন যোগ্যরা, তারা তো প্রথমত তারা পরীক্ষায় বসা এবং রিভিউ পিটিশন, যদি না হয় পরীক্ষা, কিন্তু তাতেও যদি না হয় নিশ্চয়ই একটা কিছু ভেবেছেন, ওই ABCD। এই জন্য আমি যাদের বলি কি ভাববেন, তারা তো পরীক্ষায় বসবেন। শুনুন, পরীক্ষায় বসলেও কিছু সুবিধাটা আছে। যেমন পরীক্ষায় সুবিধা হলো একটা এক্সপেরিয়েন্স। তার মানে কি, এক্সপেরিয়েন্স দেবে না কেন? কারণ এরা তো কিছুটা যোগ্যতাতে মেনে নিয়েছে, তাহলে মোটেই মানতো না, কিছুই মানতো না। কিন্তু তবু লিস্টটা দেয় না, লিস্টটা দিলে বলেই তো স্কুলে মাস্টারই পয়সা পাচ্ছে। অযোগ্যদের লিস্ট না, ওখানে নয়, যোগ্যদেরটা পৌঁছে দিয়েছে। তাদের মধ্যে আবার অযোগ্য আছে কিনা সেটা কিন্তু রাজ্য সরকার জানে না। না, আমার প্রশ্ন না। তাহলে তারা তো মাস্টারই করছে, তাদের স্কুলে তাদের তো দেওয়া হয়েছে, কিন্তু আপনাকে তার মানে এই যারা অযোগ্য তারা না, অযোগ্যরা তো না, তারা তো আলাদা, তাদের জন্য আলাদা তাদের ব্যবস্থা কেন? যোগ্যরা তো এটাই প্রশ্ন করছেন যে আমরা আজকে ঝড় জলে রাস্তায় বসে আছি, আর যারা অযোগ্য প্রথমত বাড়িতে বসে তারা টাকা পাবেন, দ্বিতীয় কথা তাদের জন্য ব্যবস্থা, যেখানে তারা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না বলে সর্বোচ্চ আদালত বলছে। বেশ, আমি এই আলোচনায় আসবো, এবং একদম সুপ্রিম কোর্টের নির্দেশ আমি একদম কোট করে আপনাদের কাছে আবারও আলোচনায় ফিরে আসবো। গত 17ই এপ্রিল সর্বোচ্চ আদালত কিন্তু এই 2016 রায় একেবারে নির্দিষ্ট করে দিয়েছিল যে শুধুমাত্র যে শিক্ষকরা দাগি বা অযোগ্য হিসেবে চিহ্নিত হননি 31শে ডিসেম্বর পর্যন্ত তাদের চাকরি বহাল থাকবে। আপাতত তারা স্কুলে যেতে পারবেন, বেতন পাবেন। তবে নতুন এই নির্দেশ গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য প্রযোজ্য নয়। যদিও গতকাল চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের নিয়েও বিকল্প ভাবনার কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেমন আমরা অ্যাডিশনাল গ্রুপ সিডি নিচ্ছি, সাথে সাথে যারা এডুকেশন ডিপার্টমেন্টে কাজ করছেন অথচ তাদের সবারটা বাতিল হয়ে গেছে, ওরা এডুকেশন ডিপার্টমেন্টেও অ্যাপ্লাই করতে পারে। ওরা তাছাড়াও আমরা আরো 3-4টে ডিপার্টমেন্ট অপশন দেবো, কিন্তু সেটা আমরা আলাদা করে নোটিফাই করব। আগে টিচারদের নোটিফিকেশনটা হবে 30শে মে, যেহেতু 31শে মে লাস্ট ডেট। আর গ্রুপ সি গ্রুপ ডি যেটা বাতিল করে দিয়েছি যে লিস্ট, তাদের জন্য আমরা অন্য ব্যবস্থা করব, অল্টারনেটিভ দেখব। আমি শ্রমিক বাগচির কাছে একটা জিনিস জানতে চাইবো। শ্রমিক, একেবারে সর্বোচ্চ আদালতের নির্দেশ যেটা ছিল, এই যে চিহ্নিত অযোগ্য যাদেরকে বলা হয়েছিল, প্রথম কথা তারা নিয়োগে অংশ নিতে পারবেন না, এবং দ্বিতীয় কথা তাদেরকে বেতনের টাকা ফেরত দিতে হবে, যে নির্দেশটা দেওয়া হয়েছিল রাজ্য সরকার সেটা নিয়ে কতটা এগিয়েছে? কারণ তারা ইতিমধ্যেই গ্রুপ সি গ্রুপ ডির জন্য ভাবছে যে তারা কোন কোন জায়গায় বিকল্প চাকরির সুযোগ পেতে পারেন।
দেখুন, রাজ্য সরকার প্রথম থেকেই কিন্তু এই মানে বেতনের টাকার বিষয়ে প্রথম থেকেই সেভাবে কিন্তু খোলাসা করে কোনো কিছু বলেনি। তার কারণ হচ্ছে যে মুখ্যমন্ত্রী যখন এই রায়টা প্রথম বেরিয়েছিল, মানে একদম ফার্স্ট জাস্টিস চন্দ্রচূড়ের সময় আমি রায়টা বলছি, যেটাতে বলল যে এতগুলো সমস্ত চাকরি কলকাতা হাইকোর্টের রায়টাকেই আপলোড করারও, তারপরেই মুখ্যমন্ত্রী ওই নেতাজি ইন্ডোর থেকে অনেক কিছু বললেন। তিনি বললেন এই BCD অনেক কিছু রেডি আছে, ঠিক আছে। সেখানেও তিনি বলেছেন যে বেতনের ব্যাপারটা, এবং মাঝে মধ্যেও আমরা দেখেছি শিক্ষামন্ত্রী বলুন, মুখ্যমন্ত্রী বলুন, বেতন ফেরত দিতে হবে না এই কথাটাও কিন্তু তারা অনেকবার স্পষ্ট করেছেন, বিশেষ করে রাজ্য সরকারের বিভিন্ন ব্যক্তির মাধ্যমে এটা আমরা দেখতে পেয়েছি। দেখুন, সুপ্রিম কোর্ট যখন বলেছে যারা অযোগ্য, মানে যারা র্যাঙ্ক জাম্প করেছে এবং যারা চাকরি পরীক্ষায় বসতে পারবে না, যারা টেন্টেড বলে অলরেডি চিহ্নিত হয়ে গেছে, তাদেরকে কিন্তু বেতন ফেরত দেওয়ার ব্যাপারটা এখানে কিন্তু 100% চলে আসছে। কিন্তু এখানে একটা বিষয় রয়েছে, আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, এই যে সুপ্রিম কোর্ট বলল তালিকা প্রকাশ করতে, রাজ্য সরকার এখনো পর্যন্ত তালিকা প্রকাশ করেনি। হ্যাঁ, একটা তালিকার লিস্ট হয়তো DI অফিসে আর স্কুলগুলোতে তারা পাঠিয়েছে, যারা যোগ্য তাদের। হ্যাঁ, কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে যে রাজ্য সরকার প্রচ্ছন্নভাবে একটা জায়গা তৈরি করে রাখলো, যে ধরুন, মানে আমি বলতে চাইছি ব্যক্তিগতভাবে আমি বলছি, যে ধরুন কয়েকজনের নাম গেল একটা স্কুলে, তার মধ্যে হয়তো কেউ অযোগ্য ছিলেন, মানে রাজ্য সরকার বা সেখানে টেন্টেড হিসেবে তার নামটা গেল না, কিন্তু সে তখন এটাকে চ্যালেঞ্জ করার জায়গাটা ওপেন হয়ে থাকছে যে আমি যে অযোগ্য, তুমি যেহেতু মানে কোর্টে রাজ্য সরকার বলুন, SSC বলুন, হ্যাঁ, তুমি কি বেসিসে আজকে আমাকে দাগী হিসাবে চিহ্নিত করা হচ্ছে, বেশ এই প্রশ্নটা যাতে উঠতে না পারে সেই কারণে আপাতত এই ব্যবস্থা। বেশ সেক্ষেত্রে নিয়োগ দুর্নীতির জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর। আমরা 3 তারিখে এপ্রিল মাসে দেখেছি সেই রায়, আর তারপর গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় কি জানালেন, যে নতুন করে যে পরীক্ষাটা হবে তাতে নিয়োগ হবে মোট 44,203 জনের। কোন কোন ক্ষেত্রে কত শূন্যপদ বাড়ানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন। Advertisement may be made for the 24,203 such post. তাছাড়াও আরো অ্যাডিশনাল আমরা কিছু ভ্যাকেন্সিস ক্রিয়েট করেছি। 11,517 ভ্যাকেন্সিস ফর 9 and 10, এটা অ্যাডিশনাল, এবং 6,912 ফর 11 and 12, আর 571 জনের জন্য গ্রুপ সি এবং 1000 গ্রুপ ডির জন্যও করা হচ্ছে। তাহলে টোটাল ভ্যাকেন্সিস প্রপোজ টু বি ফিল্ড আপ 44,203। ক্লাস 9-10 চাকরিহারাদের নিয়ে 23,212, ক্লাস 11-12 চাকরিহারাদের নিয়ে 12,514, গ্রুপ সি 2,989, গ্রুপ ডি 5,488। চাকরিহারারা প্রশ্ন তুলছেন, 8-9 বছর আগে যে প্রস্তুতি নিয়ে তারা চাকরি পেয়েছিলেন, এখন এই কদিনের মধ্যে সেই প্রস্তুতি নেওয়া কি সম্ভব? আমরা 8-9 বছর আগে যে জীবনযাত্রা অভ্যস্ত ছিলাম সেটা এখন আর নেই। উপরন্তু আমাদের স্কুল যেতে হবে। কম্পিটিটিভ এক্সামের জন্য আমি কিন্তু আর প্রস্তুতি নিইনি, যেহেতু আমি একটা চাকরি করছিলাম। তাহলে যারা এটা যদি ওপেন টু অল হয়, যারা এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে আর যারা আমরা শুধুমাত্র স্কুলের সিলেবাসে পড়াতে অভ্যস্ত, সে দুটোর মধ্যে অনেক তফাৎ হবে। দেবনারায়ণ বাবু, একজন অধ্যাপক হিসেবে আপনি কি বলেন, দীর্ঘ 6-7 বছর ধরে যারা চাকরি করে চলেছেন, কম্পিটিটিভ পরীক্ষা দিয়েছিলেন, সেই 2016-র এটা প্যানেল আজকে 2025 সালে দাঁড়িয়ে অন্যদের সঙ্গে কম্পিট করে প্রথমত একটা ভয়ানক রকমের মানসিক চাপ নিয়ে হবে কি হবে না কেউ জানে না, এই পরীক্ষাটা দেওয়া সম্ভব? দেখো, এটা প্রত্যেকের বেলায় সত্য। আমাকে যদি বলে মাধ্যমিক দেওয়া, আমি পাস করবো কিনা সন্দেহ। সুতরাং ওটা বলে লাভ নেই, কারণ এই মুহূর্তে আমার সেই অনেক কিছু মনে নেই। সেটা হয়, ওটা ঠিকই ওরা বলেছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এদের যদি একটা এক্সপেরিয়েন্সে যদি একটা ভালো সুযোগ দেওয়া যায়, ধরো প্রতি ইয়ারে যদি 3 দেওয়া যায়, তা 3-7 21 মার্ক যদি এক্সট্রা করা যায়, তাহলে এক জায়গা থেকে শুরু করতে পারি 21-এর পর থেকে। আমি কথাটা বলছি, সাপোজ এইরকম যদি করা যায়, তার মানে 7 বছর যদি চাকরি করে থাকে, প্রত্যেক বছরে যদি 3 দেওয়া, 3-7 21, একটা মস্ত বড় জিনিস। কেউ পারবে না, এদের হয়তো 10 এগিয়ে থাকলো অন্য যে কোনো লোক না হলো,
এই 10টা এগোনের পরে তারপরে এরা হয়তো একটা জিনিস করতে পারে। এইরকম সুবিধা না দিলে এরা কিছুই করতে কিন্তু পারে তা না। সত্ত্বেও দেখুন কারা অযোগ্য সেটা সরকার বলছে। আরে না, অযোগ্য না, এরা তো শোনো, অযোগ্যের মধ্যে আবার যারা অশিক্ষক কর্মী তাদের মধ্যে যোগ্য অযোগ্যদের কাদের সুযোগ দেয়। এখন যারা অযোগ্যদের না, দাঁড়াও, অযোগ্যদের মধ্যে যারা যোগ্য তারা এই পরীক্ষা হয়তো দিতে পারবে, কিন্তু অযোগ্যদের জন্য অন্য ডিপার্টমেন্টে অন্যগুলো চাকরি হবে, সেটা এই সঙ্গে না, এটা পরের কথা। আমার প্রশ্ন হচ্ছে, যে কথা তুমি প্রশ্ন করেছিলে, এরা পারবে কি, এদের সঙ্গে কম্পিট করে এরা পারবে না। কিন্তু এদের যদি ওই এক্সপেরিয়েন্স একটা মস্ত বড় মার্ক দিয়ে করা হয় তাহলে হয়তো পারতে পারে। এই অন্তত এই ডিসক্লেইমার একেবারে মুখ্যমন্ত্রী কিন্তু এও জানিয়েছেন যে নতুন করে পরীক্ষা দিয়ে নিয়োগের ক্ষেত্রে বয়স সীমায় ছাড় সেটা দেওয়া হবে। দেখুন, যারা চাকরি করে এসছেন অথচ বয়স পেরিয়ে গেছে, এরকম তো অনেক কেস আছে চাকরি হারাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে, সেখানে তাদের একটা এজ রিল্যাক্সেশন করা হবে, অর্থাৎ তারা যেন প্রত্যেকেই পরীক্ষায় বসতে পারে, বয়সের জন্য সেটা আটকাবে না। যারা কাজ করেছেন এতদিন তাদের একটা এক্সপিরিয়েন্স অ্যাডভান্টেজও আমরা দেব, যাতে তারা তাদের কর্মস্থানে থেকে যেতে পারে। চন্দন, এজ রিল্যাক্সেশনের কথা কি রাজ্য সরকার বলছে বা এসএসসি বলছে? সর্বোচ্চ আদালত তো এটাই বোধহয় বলেছিল। এক্স্যাক্টলি, সর্বোচ্চ আদালত যেটা বলেছেন সেটা তো এরা স্বীকার করতে বাধ্য এবং এটাই স্বাভাবিক। কিন্তু আমি একটা জিনিসে বিশেষত একটু আশ্চর্য হচ্ছি, সেটা হচ্ছে যে এজ রিল্যাক্সেশন ইজ ফাইন, তার কারণ এখান তো ফিরে আসবে না, এদের বসাতে গেলে এজ রিল্যাক্সেশন করতেই হবে। কিন্তু এক্সট্রা মার্কিং করা যাবে কিনা, অর্থাৎ মার্কস এগ্রেস করা যাবে কিনা, এটা কিন্তু একটা যথেষ্ট প্রশ্নের মুখে, এবং সেটা হলে কিভাবে, আমার মনে হয় সেটা করা সম্ভব না। তার কারণ সুপ্রিম কোর্টের কোনো ডিরেক্টিভ সেখানে নেই। তুমি যদি একটা এক্সোডাস এক্সামিনেশন করো, সেই এক্সামিনেশনের প্রায় 42, যেখানেও আমি আবারও বলি জুরিসপ্রুডেন্সের অভাব, মানে বিভিন্নভাবে দেখো ক্যাটাগরি কীভাবে করা হয়েছে তার এক্সপ্লানেশন নেই পরিষ্কারভাবে। কিন্তু একটা জিনিস তোমাকে যেটা বুঝতে হবে সেটা হলো, যারা এক্সামিনেশন দেবে, এক্সামিনেশনটাই তো ইকুয়াল প্ল্যাটফর্মে হয়। এক্সামিনেশন কোনো অবস্থাতে তাহলে তোমাকে সেগ্রিগেট করে এদের আলাদা এক্সামিনেশনে বসাতে হবে, সেটা তো হচ্ছে না। তার মানে তুমি একই এক্সামিনেশনে একজনকে যদি গ্রেস দিয়ে এগিয়ে রাখো, আবার একই এক্সামিনেশনে আর একজন একদম কমপ্লিট বেস থেকে শুরু করবে, ইট ক্যান নট বি জাস্টিফাইড, এবং এটা ল আটকে দেবে। সুতরাং বাস্তবে বুঝতে হবে, আমি আবারও দেখছি একটা অদ্ভুত ফ্যালাসি তৈরি করার চেষ্টা হচ্ছে, একটা মায়াজাল তৈরি করবার চেষ্টা করা হচ্ছে, বিভ্রান্ত তৈরি করবার চেষ্টা করা হচ্ছে, যেটা অসম্ভব একটি ব্যাপার। চন্দ্রবাবু, আমার একটু প্রশ্ন আছে, ঠিক আছে, হ্যাঁ মায়াজাল, কিন্তু একটা জিনিস কিন্তু সুপ্রিম কোর্ট করেছে, যোগ্য অযোগ্যদের একটা কথা বলেছে, এবং তাদের জন্য কিছুটা সুবিধা অন্তত 31, কিন্তু এই লোকগুলো তাদের 10 বছর পরে তাদের পরীক্ষা দিতে গেলে এই এক্সপেরিয়েন্সের সুবিধা দেওয়া যাবে না। সেক্ষেত্রে সুবিধা দেওয়া যাবে কি যাবে না সেটা অবশ্যই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকার কোন পথে এগোয়, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। একদম আরজি করের ঘটনার কথা আমরা এখনো সবাই মনে রেখেছি, এখনো কিন্তু 1 বছর হয়ে যায়নি, কিন্তু তার আগে একাধিকবার শাস্তির খাড়া নেমে এসেছে যারা আন্দোলন করেছেন তাদের ওপরে। আর এবার সেই 3 জন অত্যন্ত পরিচিত মুখ, ডক্টর দেবাশিস হালদার, অনিকেত মাহাতো এবং আশফাকুল্লাহ নাইয়া, তাদের কিন্তু এবার পোস্টিং নিয়ে শুরু হয়ে গিয়েছে নতুন বিতর্ক। কাউন্সিলিং এ পোস্টিং পেয়েছিলেন এক হাসপাতালে, কিন্তু মেরিট লিস্ট যখন বেরোলো তখন দেখা গেল হাসপাতালটাই রাতারাতি বদলে গিয়েছে। এই 3 জন চিকিৎসক যারা অত্যন্ত পরিচিত, তারা বলছেন ষড়যন্ত্রের শিকার হয়েছে। হিংসা ছাড়া আর কোনো অন্য ব্যাখ্যা নেই। আইনজীবীদের সাথে আমাদের পরামর্শ হচ্ছে, এটা একটা কমপ্লিটলি ইলিগাল ব্যাপার। ডক্টর অনিকেত মাহাতো তিনি কি বলছেন, সেই একই রকমের পরিস্থিতির শিকার কিন্তু তিনিও হয়েছেন। দেখুন, মেরিট বেসড কাউন্সেলিং সিস্টেম শুরু হয়েছিল, সেই স্বচ্ছতার পথে এটা একটা বাধা। আমরা নিয়ম বহির্ভূত বলছি এই জন্য, আমরা সিনিয়র রেসিডেন্ট, আমরা বন্ড পোস্টিং এসেছি, পশ্চিমবাংলার যে কোনো জায়গায় আমরা কাজ করতে রাজি আছি, এই নিয়ে আমাদের কোনো সমস্যাই নেই। কিন্তু সবই স্বাস্থ্য ভবনের অর্ডার অনুযায়ী করা হয়েছে, কিন্তু সেই জায়গাটা থাকছে না কেন? আমরা জানতে চেয়েছিলাম, ম্যাডাম ওই অর্ডারের রুল কি, নিয়ম কি নিয়মের বেসিসে এই অর্ডার এসেছে, তার লজিক কি, তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। প্রশ্ন যখন উঠছে স্বাস্থ্য দপ্তরের দিকে, তখন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম কি বলেছেন, তিনি বলছেন যে লিস্ট বেরিয়েছে, বিভিন্ন সিনিয়র রেসিডেন্টকে পোস্টিং দেওয়া হয়েছে, কারোর যদি কোনো অভিযোগ থাকে তাহলে তা লিখিতভাবে জানাতে পারেন, এর মধ্যে অন্য কিছু নেই।
আমি শত্রুপতির কাছে এই জায়গায় যাই। শত্রুপতি, বদলি আর পোস্টিং তো এক জিনিস নয়। কাউন্সিলিং হলো, চিকিৎসক তিনি নিজের যে র্যাঙ্ক সেই অনুযায়ী একটা জায়গা তিনি বেছে নিলেন। হঠাৎ যখন দেখা গেল মেরিট লিস্ট বেরোচ্ছে, তার জায়গাটা আমূল বদলে গিয়েছে। উত্তরবঙ্গ মানে দক্ষিণবঙ্গ থেকে রীতিমতো উত্তরবঙ্গ হয়ে গিয়েছে এক এক জায়গায়। তো স্বাভাবিকভাবে এই প্রশ্ন কি উঠবে না, বেছে বেছে এই তিনজনই কেন? কুসুমিতা, আমি এটাতে আসার আগে, তুমি যখন আগে আমার কাছে আসছিলে তখন দেবনারায়ণ অ্যাজ ইউজুয়াল ঝাঁপিয়ে পড়লো কথা বলার জন্য। আমি জাস্ট একটা লাইন বলতে চাই যে এই যে এত ইন্টারভিউ এবং এত পরীক্ষা নিয়ে যে আলোচনা হচ্ছে, তোমার মনে থাকবে এই লাস্ট সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের পরে এডুকেশন মিনিস্টার ব্রাত্য বসু বলেছিলেন যে উনি নাকি একটা লিস্ট বের করছেন এসএসসির সঙ্গে কথা বলে, কিন্তু সেই লিস্টও ছটা ছিল, দিনের আলোর মধ্যেও আমরা দেখতে পেলাম না লিস্ট। কারণ সেই একই উদ্দেশ্য, যেন তেন প্রকারেণ এই টেন্টের যারা অযোগ্য কি যোগ্য হচ্ছে তো আলাদা ব্যাপার, পরীক্ষা হবে, কিন্তু এরা কলঙ্কিত, এদের গায়ে দাগ আছে, এদেরই লিস্টটা বেরোলো না। এবং যারা পরিষ্কার, যারা অ্যাকচুয়ালি যোগ্য, যারা সত্যি সত্যি পরীক্ষা দিয়ে পাশ করেছে, তাদের নামও আমরা কোনোদিনও দিনের আলোয় দেখতে পাবো বলে এই সরকারে থাকাকালীন আমার মনে হচ্ছে না। আচ্ছা, এইখানে তুমি যদি যেটা বলছো যে আশফাকুল্লাহ নায়া বা আর যে দুজন, এটা না রাজ্য সরকারের একটা প্রবণতা। প্রথমত যে কোনো আন্দোলন হয় তারা দে গোয়িং টু ডিনাইল, কিছু হয়নি, কোথাও কিছু হয়নি, সব ষড়যন্ত্র। তারপরে যখন দেখে একটা আন্দোলন আকারে একটা বৃহত্তর একটা আন্দোলন হয়ে যাচ্ছে, তখন সেটা চেষ্টা করে পুলিশ দিয়ে দমন করা। সেটাও তো যখন ফেল হয়ে যায়, স্পেশালি আরজি করের ক্ষেত্রে একবারে মাস আপরাইজিং এবং যে কটা মুখ আমরা দেখতে পাচ্ছি, একেবারে রাজ্য সরকারের পাওয়ার ইউজ করে, তৃণমূল গভর্নমেন্ট পাওয়ার ইউজ করে তাদের আবারও কোনো যেন তেন প্রকারেণ দৈনিক হেনস্থা করার একটা প্রবণতা এই সরকারের কিন্তু প্রত্যেকবার আমরা দেখি। এই তিনজন আবার তার গভর্নমেন্টের বিজেপির তরফ থেকে আমরা সবসময় বলেছি যে তোমরা আন্দোলন করো, আমরা পাশে আছেন। একদম, আমরা বারবারই সেই ছবি দেখেছি। ডক্টর আশফাকুল্লাহ নাইয়া ফের একবার হেনস্থার শিকার হলেন তিনি। এর আগে তার বাড়িতে রীতিমতো পৌঁছে গিয়েছিল পুলিশ, আর এবার একেবারে পোস্টিংটাই কিন্তু বদলে গেল রাতারাতি। দেখুন পিছনে যে ঔদ্ধত্যটা আছে, এক্সাম্পল আমরা সেট হতে দেব না যে আপনি মেধার ভিত্তিতে কোনো কিছু পেলেন, সেটা আপনার চাইলেই সেটাকে শিফট করে দেওয়া যায়। দেবনন্দ, তাহলে একটা জিনিস মুদ্রা কথা পরিষ্কার হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যোগ্যতাই বলুন আর মেধার গুণগত মানই বলুন, এই রাজ্য সরকার কিন্তু সেটা আসলে পছন্দ করে না। স্বচ্ছতা জিনিসটাতে কোথাও আপত্তি রয়েছে রাজ্য সরকারের। নাহলে রাতারাতি এই তিনজন চিকিৎসকই কেন বলুন তো? এদের তিনজনকে সরিয়ে দিলে কি সত্যি আন্দোলনটা একেবারে ছত্রভঙ্গ হয়ে যাবে? সরকার এটাই মনে করে না? আমি তো এর ভিতরের পুরো মানে যাদের যা চেয়েছে সেই জায়গায় হয়েছে কি না এইটাকে এখনও পরিষ্কার না। কাউন্সিলিং হলেই সে সেখানেই পাবে, আমি অন্তত এটা জানি না। কারণ আমি যেখানে বলেছি বলে সেইখানে পাই। কাউন্সিলিং আর পোস্টিং দুটো এক হয় সব জায়গায়, এটা নয়, এটা আমিও জানি অন্তত। প্রশ্ন হচ্ছে কি, অন্যরা যা দিয়েছিল ঠিক সেই জায়গায় আমি বুঝতে পারলাম না। আমি কাউন্সিলিং মানে তুমি এক জায়গায় প্রেয়ার করছো, কাউন্সিলিং মানে তোমার ইসের আগে এতটা পোস্ট আছে, মেরিট অনুযায়ী উনি তো সেটা পেয়েছেন। পেয়েছেন বা এটা তো আমি কি করে বলবো? উনি পেয়েছেন, সরকার বলবে যে উনি ওই অবস্থায়, উনি 17, 18, 19 না কত র্যাঙ্কে কত আছে, হয়তো প্রথম 10 জন পেলেও পরের 10 জনকে পাল্টে দিতে পারে। হয়তো এই পোস্টটা ফিক্সড আছে, সেটাই তিনজনকেই কিন্তু পাল্টানো। দেখুন গোটা প্রসেসে ওই 700-800 আমি জানি না, শুধু বেঁচে তিনজনেরটাই হলো। তিনজনের না অন্য কারোর, এই জিনিসটা তো পরিষ্কার। এইটা কিন্তু আমি কি করে বলবো তিনজনের হয়েছে না আরো যদি এই তিনজনই তো আপত্তি করছেন, তাহলে তো বাকিদেরও দেখা যেত স্বাস্থ্য ভবনের বাইরে বসে থাকতে, স্বাস্থ্য সচিবের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন না তো, তার মানে সমস্যাটা তিনজনের হচ্ছে। এটা কোনো কথা? তারা সেটাই স্যাটিসফাই, তারা তাদের সেখানে যেখানে দিয়েছে তাদের যা চেয়েছেন সেটা পাননি। জয়েনিং লেটার, পোস্টিং, আপনি শুনুন কাউন্সিলিং হলো, আপনি একটা পোস্টিং আপনি কাউন্সিলিং হলো, আপনি পোস্টিং পেলেন, জয়েনিং লেটার হাতে পেলেন, দেখলেন অন্য জায়গায়। না 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 না, আপনি জানতে চাইবেন না? না না, শুনুন, এটা কথা আলাদা। ওই তিনজনের হয়েছে না আরো কারো হয়েছে, এই জিনিসটা তো এখনো পরিষ্কার না। এই পরিষ্কার দেবনারায়ণ বাবু, তিনজনই কিন্তু বসে আছেন স্বাস্থ্য ভবনের বাইরে, তাদেরকে নিয়ে জটিলতা। তারাই স্বাস্থ্য দপ্তরে স্বাস্থ্য সচিবের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, যার সঙ্গে দেখা হয়নি। আর কারোর যদি আমার আপনার আপত্তি থাকতো, আমরাও তো গিয়ে ওখানে অংশ নিতাম, ওদের পাশে বসতাম। স্বাস্থ্য ভবনের পোস্টিং সংক্রান্ত এই নির্দেশিকা, যাকে অনভিপ্রেত বলছেন রাজ্য সরকারের তৈরি গ্রিভান্স সেলের চেয়ারম্যানও। দেখুন, তিনজনের হয় নিশ্চয়ই এটা খুব ভালো ব্যাপার, আমি বলবো না, অনভিপ্রেত ঘটনা। বিরোধীরা কি বলছেন? আরজিকর কাণ্ড যদি পুনরাবৃত্তি না হয়, তাহলে সেদিন যারা নেতৃত্ব দিয়েছিল তাদেরকে বোধহয় ছিটকিয়ে দাও। এটা তো মমতার স্টাইল।
ছিটকে দাও, ভেস্তে দাও, দুর্বল করে দাও। লড়াই লম্বা হবে, কোনো অসুবিধা নেই, লড়ুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, আমাদের নৈতিক সমর্থন থাকবে। আমি চন্দনদার কাছে একটু ক্লারিফিকেশন চাইবো, যে কথাটা দেবনারায়ণ বাবু বলছেন যে অন্যদেরও হয়তো হয়েছে, আশেপাশে হয়েছে, আপত্তি নেই, সেই কারণে তারা বসছেন না, এদের তিনজনের আপত্তি রয়েছে, মানে এখানে ব্যাকগ্রাউন্ডে যে ষড়যন্ত্রের ইঙ্গিতটা এরা পাচ্ছেন বা অভিযোগটা করছেন সেটা দেবনারায়ণ বাবু মানতে চাইছেন না। কাউন্সিলিং এর বিষয়টা আপনি যদি একটু পরিষ্কার। না, কাউন্সিলিংয়ের বিষয়টা হচ্ছে যে কখনো যখন কাউন্সিলিং হয় এবং তাকে স্পেসিফাই করা হয় কাউন্সিলিংয়ের মানেটাই তো তাই, যখন স্পেসিফাই করা হয় কোনো একটি নির্দিষ্ট, সেটা কলেজ হোক, মেডিকেল কলেজ হোক, সোয়ানসো অর এলস হাসপাতাল হোক, এবং সেটা যখন কমিটেড থাকে ভার্বালি এবং সেটা কিন্তু রিটেনও থাকে, সুতরাং তার পরিপ্রেক্ষিতে কখনোই চেঞ্জ হতে পারে না আনলেস ইট ইজ পারমিটেড। তোমার কাছে আপিল করা হলো, তুমি চেঞ্জ করলে হয়তো বলা হতে পারে যে আমি এখানে দিতে পারছি না, আপনার কাছে একটা অল্টারনেটিভ গেল, আপনি সেটা চুজ করুন। সেটা না করে এরা স্ট্রেট ডিরেক্ট করে দিয়েছে, অর্থাৎ যে নামটা বলেছে এ এই জায়গাটায় ট্রান্সফার হবে, তারা চলে গেছে এক্স। ইনফ্যাক্ট দ্যাট ইজ হোয়াট ইজ দ্য ম্যালাফাইডি। এর মধ্যে আর যাই হোক একেবারে স্বচ্ছতা নেই। আমি সদরুপতির কাছে যাই, একেবারে ডক্টর সুবর্ণ গোস্বামীর কথা আমার বারবার মনে হচ্ছিল, তিনি সহ আরো কয়েকজন চিকিৎসককে বিরুদ্ধে এফআইআর শুধু হয়নি, তাকে কিন্তু বদলি করা হয়েছে, এবং আমি দেখছিলাম তার একটা বক্তব্য যেখানে তিনি বলছেন এই তৃণমূল সরকারের আমলে তার 8বার তার বদলি হয়েছে। সেটা তো না হয় ধরে নিলাম রুটিন বদলি, কিন্তু এই পোস্টিং এর বদল যেটা বিতর্কটা তৈরি হয়েছে, এটা কি খুব স্বাভাবিক? না, স্বাভাবিক তো একেবারেই নয়। আমি তো বারবার বলছি এটা স্পেসিফিক্যালি একটা পিউনিটিভ মেজার আমি বলবো সরকারের, যে তোমরা সরকারের বিরুদ্ধে কথা বলেছো, এই নাও দেখো সরকার কি করতে পারে। মানে সরকারের পাওয়ারের একেবারে দুরুপয়োগ করছে, মানে মিসইউজ করছে, যেটা কিন্তু বারবার তুমি যে কটা জাজমেন্ট দেখো, এখানে তো জাজমেন্ট এখন অবধি সেরকমভাবে উঠে আসেনি, কিন্তু প্রত্যেকটা জাজমেন্টে বলছে যে পাওয়ারের মিসইউজ এবং মানে 14 কাইন্ডস অফ ক্রাইম, যেটা আমরা এসএসসিতে কোর্টকে দেখতে মানে শুনতে পেলাম, কোর্টের রায়তে শুনতে পেলাম, এখানে কিন্তু এই একই জিনিস। আগে ওদের হ্যারেস করা হবে, যেন তেন প্রকারে পুলিশ গিয়ে মারধর করবে, আশফাকুলার বাড়িতে পুলিশ রাজ্য সরকারের সদিচ্ছা নিয়েই প্রশ্ন বিরোধীদের। একেবারে আলোচনার সময় সেই সকলকে ধন্যবাদ। আমি বিরতির পর ফিরবো, সঙ্গে থাকবেন।